যারা কিনা ম্যাজিক শুরু আড়ালে ধনী এবং দুর্নীতিবাজ প্রতিষ্ঠানে টাকা চুরি করে গরিবদের মাঝে বিলিয়ে দেয়। তো এবার পার্ট 3-তে ফোর হর্সম্যান আবার নতুন ম্যাজিক এবং চুরির নতুন টেকনিক নিয়ে ফিরে এসেছে, কিন্তু তারা এবার কি চুরি টার্গেট করেছে জানতে হলে চলুন দেখে নেওয়া যাক সদ্য রিলিজ হওয়া নাও ইউ সি মি 3। নিউ ইয়র্কের একটা শহর দেখা যায় যেখানে একটা স্টেজে ম্যাজিক শো করেছিল ফোর হর্সম্যান অর্থাৎ ড্যানি, মেরিট, জ্যাক এবং হ্যানলি। প্রায় 10 বছর পরে আবারও তারা স্টেজ পারফর্ম করছে, আর এই 4 জনের এন্ট্রি নেওয়ার লেভেলে ছিল সেই রকম। তারা 4 জন 4টা পজিশনে গায়েবী অবস্থা থেকে হঠাৎ দৃশ্যমান হয়। এরপরে স্টেজে ওঠার পর তারা দর্শকদের ভেতর থেকে কার্ডের মাধ্যমে র্যান্ডমলি যে কোনো একজনকে চুজ করে। সেই ছেলেটা স্টেজে ওঠার পরে মেরিট নিজের হিপনোটাইজ পাওয়ার দিয়ে তাকে হিপনোটাইজ করে ফেলে। এরপর তারা একে একে 4 জনেই পজেসড হয়ে ছেলেটার ভিতরে সবাই ঢুকে যায়। এই দৃশ্য দেখে সবাই একদম হতবাক হয়ে যায়। এরপর ছেলেটার যে আচরণ, কথার টোন একদম ড্যানির মতো হয়ে যায়, মনে হয় ড্যানি কথা বলছে। এরপর আবার তার আচরণ চেঞ্জ হয়ে যায় মেরিডের মতো। মেরিডের মাঝে কিন্তু অন্যের মাইন্ড পড়ার ক্ষমতা আছে, তার মানে সে অন্যের মনের কথা বলতে পারে। তাই ছেলেটা মেরিডের মতো কথা বলতে আরম্ভ করে। সে বলে, এখানে আমার মনে হচ্ছে কেউ একজন ম্যাজিক দেখার জন্য আসেনি, অন্য কোনো কারণে এসেছে। এই বলে সে জানতে চায় দর্শকদের মাঝে কেউ ব্রেড নামের আছে কিনা। তখন ভিতর থেকে একজন হাত তুলে এবং বলে যে আমি ব্রেড। উত্তেজনা পুরো টান। এরপর ছেলেটা ব্রেডকে বলে, তুমি এবং তোমার বন্ধুরা হ্যাপার ক্যাম্পাস ক্রিপ্টো এক্সচেঞ্জ খুলেছিলে, আর এটার মাধ্যমে সাধারণ মানুষের প্রচুর টাকা হাতিয়ে নিয়েছিলে। ছেলেটা এরকম আরো 2-একটা তথ্য দেয়, যা শুনে ব্রেডের মাথা এলোমেলো হয়ে যায়, কারণ এই তথ্যগুলো তো তার ফোনে অ্যাকাউন্ট লগ ইন না করলে কারো পক্ষে জানা সম্ভব না। ব্রেড তাই দ্রুত নিজের পকেটে ফোন চেক করে, কিন্তু তার ফোন নেই। এদিকে ছেলেটা এবার জ্যাকের ক্যারেক্টার শিফট করে ম্যাজিকের মাধ্যমে ব্রেড এবং তার বন্ধুদের ফোন নিজের হাতে নিয়ে নিয়েছিল। আর সব শেষে ছেলেটার মাঝে হ্যানলির ক্যারেক্টার দেখা যায়। সে ইলিউশন ক্রিয়েট করে কয়েক মুহূর্তের জন্য শূন্যে বেসে ওঠে। এরপর তার শরীর থেকে 4 জনে আবার বেরিয়ে আসে। কিন্তু এগুলো ছিল সাধারণ ব্যাপার। ফোর হর্সম্যানের আসল ম্যাজিক তো তখনও বাকি। তারা দর্শকদের বলে যে তাদের হাতে থাকা যে কার্ড আছে সেটার মধ্যে ড্রিঙ্কস ডালতে। এই ড্রিঙ্কস ডালার পরে সবার কার্ডে 12টা ইউনিক পাসওয়ার্ড দেখা যায়। তারা জানায় যে এগুলো ব্রেডের ক্রিপ্টো ওয়ালেটের পাসওয়ার্ড। আসলে এই শোয়ের সবাই প্রায় ব্রেডের ক্রিপ্টোকারেন্সিতে টাকা রেখেছিল, আর ব্রেড সবার টাকা চুরি করে নিয়েছিল। এই জন্য ফোর হর্সম্যান ব্রেডের ওয়ালেট পাবলিক করে দেয়। এতে সবার চুরি যাওয়া টাকা নিজেদের অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এরপর শো শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিতেই দর্শকরা আনন্দে বেরিয়ে পড়ে, কিন্তু ব্রেড রাগে আগুন হয়ে তাদেরকে মারতে স্টেজে ছুটে যায়। কিন্তু স্টেজে উঠে গিয়েই দেখে যে এতক্ষণ যা হচ্ছিল সবই ইলুশন। এখানে ফিজিক্যালি ওরা কেউই নেই, বরং এগুলো হলো গ্রাফিক্স প্রজেকশন, মানে 3D ভিজুয়ালের মাধ্যমে এতক্ষণ ড্যানি, মেরিট, জ্যাক এবং হেনলিকে দেখানো হচ্ছিল। এখন প্রশ্ন হলো, তাহলে ফোর হর্সম্যান নামে ওই কাজটা কারা করলো? আসলে এই কাজটা করেছে 3 বন্ধু, চার্লি, বস্কো এবং জুন। এরা মূলত ফোর হর্সম্যানের ফ্যান, এই জন্যই তাদের টেকনিক ফলো করে তারা গরিবদের প্রাপ্য টাকা পাইয়ে দিচ্ছে। তো যাই হোক, চার্লি, বস্কো এবং জুন নিজেদের আস্তানায় ফেরার পরে দেখে যে রুমের প্রজেক্টরে ড্যানির 3D ভিজুয়াল শো করছে। তাই চার্লি প্রজেক্টরটা বন্ধ করে দেয়, কিন্তু দেখা যায় যে তবু ড্যানির ভিজুয়াল যাচ্ছে না। এরপর তারা দেখে যে এখানে সত্যি ড্যানি দাঁড়িয়ে আছে। ড্যানিকে দেখে তারা সবাই বিশ্বাসই করতে পারছিল না। ড্যানি প্রথমে চ্যাট জিপিটির মতো একে একে 3 জনের পুরো বায়োগ্রাফি বলে দেয়, অর্থাৎ ড্যানি বোঝায় এদের ব্যাপারে সে সব কিছুই জানে। তারপরে তাদেরকে আই কমিউনিটির কার্ড দিয়ে বলে যে তাদেরকে একটা বড় মিশনের জন্য চুজ করা হয়েছে, আর আই কমিউনিটি থেকেই ড্যানির কাছে প্ল্যানিং সহ কার্ডটা পাঠানো হয়েছে, যাতে সে আই কমিউনিটি সহ এদেরকে কাজ করার ইনভাইটেশন জানায়। যদিও বস্কো ড্যানির সাথে কাজ করতে রাজি হচ্ছিল না, তবে চার্লি এবং জুন তাকে বোঝায় যে ড্যানি হচ্ছে লিজেন্ডারি ম্যাজিশিয়ান। তারা এসব ক্রিপ্টোকারেন্সির টুকটাক টাকার মামলা আর কতদিন সামলাবে। ড্যানির সাথে গেলে তারা অনেক বড় কিছু করতে পারবে। এসব শুনে এবার বস্কো রাজি হয়ে যায়। তারপর দৃশ্য সাউথ আফ্রিকায় চলে যায়, যেখানে ভেরোনিকা নামের একজন ডায়মন্ড কুইন একটা হীরার খনিতে শ্রমিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছিল। এরপরে ভেরোনিকা তার ডায়মন্ড কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথে মিটিং এ বসে। ভেরোনিকা বিভিন্ন কোয়ালিটির ডায়মন্ড দেখে সেগুলোর নতুন প্রাইস ঠিক করে। ভেরোনিকা কোম্পানির হাই মার্কেট ভ্যালুর সুযোগ নিয়ে ডায়মন্ডের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রাখতে চাইছিল। এতে কোম্পানির একজন সিনিয়র স্টাফ উইলিয়াম দ্বিমত করে, আর এই সিনিয়র স্টাফটা হচ্ছে ভেরোনিকার বাবার আমল থেকে কোম্পানির সাথে জুড়ে আছে। তবে ভেরোনিকা এসব ওল্ড মাইন্ডের লোকদের তেমন পছন্দ করে না। তিনি বিভিন্নভাবে তার ডায়মন্ডের প্রাইস তুলনামূলক বেশি নির্ধারণ করে। সে ইউনিক ক্লায়েন্টদের কাছ থেকে ডায়মন্ডের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দিবে, যাতে তারা বাধ্য হয়ে ডায়মন্ডগুলো কিনে। তো যাই হোক, এদিকে ড্যানি, চার্লি, বস্কো এবং জুন এদেরকে নিয়ে ভেরোনিকার ওই সর্বনাশের প্ল্যান করছিল।
করছিল। ড্যানি তাদেরকে বেলজিয়াম নিয়ে আসে। এরপর ম্যাগাজিন খুলে একটা ডায়মন্ডের ফটো দেখিয়ে বলে যে ভেরোনিকার একটি পারিবারিক ডায়মন্ড আছে যেটা নাম হচ্ছে হার্ড ডায়মন্ড। এটা পৃথিবীর সবচেয়ে দামি ডায়মন্ডের ভিতরে একটা, আর এইটাকে রাখা হয়েছে আরব মরুভূমির নিচে খুবই সিকিউরিটি একটা আন্ডারগ্রাউন্ড ভল্টের মধ্যে। সেখানে শুধুমাত্র সিলেক্টেড কয়েকজন স্টাফই যেতে পারে। ভল্টে যাবার জন্য শুধুমাত্র একটা এলিভেটর আছে। এছাড়া ভল্টে ঢুকতে তাদের বায়োমেট্রিক সেন্সরও পার হতে লাগে। তাছাড়া সেখানে হাইলি ট্রেন্ড গার্ডদের পাহারায় রাখা আছে, তাই সেখানে গিয়ে ডায়মন্ড চুরি করে আনা প্রায় অসম্ভব। তবে আনন্দের ব্যাপার হলো ভেরোনিকা একটা অকেশনে এক্সিবিশনের জন্য হার্ড ডায়মন্ডটা বেলজিয়ামে নিয়ে আসছে। ইতিহাসে এই প্রথমবার ডায়মন্ডটা অন্য কোনো দেশে এক্সিবিশনের জন্য নিয়ে আসা হচ্ছে, তাই তাদেরকে এই সুযোগ কাজে লাগিয়ে ডায়মন্ডটা ভেরোনিকার কাছ থেকে চুরি করে নিতে হবে। এখন কথা হলো তারা ভেরোনিকার কাছ থেকে ডায়মন্ডটা কেন চুরি করবে? এই প্রশ্নের উত্তরে ড্যানি জানায় যে ভেরোনিকা এবং তার বাবা মিলে দীর্ঘদিন ধরে হাই প্রাইসে অস্ত্রের ডিলার এবং চোরাচালানকারীদের কাছে ডায়মন্ড কেনাবেচা করছে, আর এইভাবে ওদের কালো টাকা সাদা করে নিচ্ছে, আর যার কুফল বুক করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই জন্যই ভেরোনিকাকে শিক্ষা দিতেই তাদের এই কাজটা করতে হবে। সব শুনে এবার তিনজনে ড্যানির সাথে কাজ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে ভেরোনিকা অকেশনের জন্য রেডি হচ্ছিল। এ সময় তার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। ফোনের ওপাশের লোকটা ভেরোনিকাকে থ্রেট দিয়ে বলে যে ভেরোনিকা নাকি 15 বছর আগে কাউকে খুন করেছে। তার বাবা সেই জিনিসটা সবচেয়ে ভালোবাসতো, তাই ভেরোনিকা সেই জিনিসটাই কেড়ে নিয়েছে। এই জন্যই সে ভেরোনিকাকে থ্রেট দিয়ে বলে যে হয় ভেরোনিকা তা থেকে হার্ড ডায়মন্ডটা তাকে দিয়ে দিবে, অন্যথায় সে হার্ড ডায়মন্ডটা ছিনিয়ে নেবে। পাশাপাশি ভেরোনিকার অপরাধের সকল কথাও সে প্রকাশ করে দিবে। ভেরোনিকা তার কথায় কোনো গুরুত্ব দেয় না এবং সে ফোনটা রেখে দেয়। তবে সে ভেতরে ভেতরে খুবই টেনশন করছিল, কারণ অতীতে সে এইরকম একটা ঘটনা করেছে। এদিকে ভেরোনিকার ড্রাইভারকে দেখা যায় যে প্লে কার্ড হাতে মার্ক নামের এক ফটোগ্রাফারকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল। এই মার্কিয়া আজ রাতে অকেশনে ভেরোনিকার এবং ডায়মন্ডের ফটো তুলবে। এইখানে জুনরা প্রথমে মার্ককে টার্গেট করে। জুন ড্রাইভারের সাথে ধাক্কা খাওয়ার অজুহাতে তার হাতের যে কার্ডটা ছিল সেটা বদলে নেয়। এই প্লে কার্ডে মার্কের নাম লেখা ছিল। এরপরে জুন প্লে কার্ডটা চার্লি এবং বস্কুর হাতে তুলে দেয়। এই দুজনে সেখানে ড্রাইভার এবং ভেরোনিকার পিয়ের ছদ্মবেশে দাঁড়িয়েছিল। একটু পরে মার্ক এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে বস্কের হাতে তার নাম লেখা প্লে কার্ড দেখে তার সাথেই চলে যায়। আর ভেরোনিকার আসল ড্রাইভার বেচারা মার্কের আশায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তো এরপর তারা মার্ককে সরিয়ে দেয় এবং বস্কো মার্কের ছদ্মবেশ নিয়ে ফটোগ্রাফার হিসেবে অকেশনে যায়। সেখানে আগে থেকে ড্যানি উপস্থিত ছিল। এছাড়া তারা ভেরোনিকার মেকআপ আর্টিস্টকেও সরিয়ে দিয়েছিল এবং জুনকে মেকআপ আর্টিস্ট সেজে অকেশনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর ড্রাইভারের বেশ ধরে চার্লিও সেখানেই উপস্থিত ছিল। একটু পরে ফটোশুটের জন্য ভেরোনিকা রেডি হয়। জুন তাকে মেকআপ করিয়ে রেডি করিয়ে দেয়। ভেরোনিকা যেহেতু আগে থেকে মার্ককে দেখেনি, তাই বস্কোকেও সে মার্ক বলে বিশ্বাস করে নেয়। সব রেডি হওয়ার পরে ভেরোনিকার হার্ড ডায়মন্ডের কাছে দাঁড়ায় এবং বস্কো তার ফটোশুট শুরু করে। কিন্তু ডায়মন্ডটা কাঁচের ফল্ডের ভেতরে রাখা ছিল, তাই সেটা বাইরে আনার জন্য বস্কো বলে যে কাঁচের ভেতরে আলাদা রিফ্লেকশন বেশি হচ্ছে, তাই ফটোটা খারাপ হচ্ছে। তাই রিস্ক নিয়ে ভেরোনিকা ডায়মন্ড বের করে হাতের উপরে ধরে। বস্কো অনবরত ফটো ক্লিক করছিল। ভেরোনিকার ফোকাস তার দিকে ধরে রাখে। এই সুযোগে জুন মেকআপের অজুহাতে ভেরোনিকার কাছে এগিয়ে যায় যাতে সে তার হাত থেকে ডায়মন্ডটা বদলে দিতে পারে। কিন্তু একদম লাস্ট মুহূর্তে এসে ভেরোনিকার বডিগার্ড জুনকে আটকে দেয়। এরপর ফটো সেশন শেষ হয়ে ডায়মন্ডটা আবারও ফল্টে রাখা হয়। ভেরোনিকা সেটা নিয়ে এক্সিবিশন রুমে চলে যায়, যার ফলে জুনের চুরি করার চেষ্টা এই মুহূর্তে ব্যর্থ হয়। তবে তারা কিন্তু এখানেই থেমে থাকে না। তিনজনে নিজেদের কাস্টিউম খুলে ফেলে এবং তারা এক্সিবিশন রুমে চলে যায়। ততক্ষণে ভেরোনিকা ডায়মন্ডের প্রদর্শনী শুরু করে দিয়েছিল। সেখানে গিয়ে বস্কো অকারণে ঝামেলা শুরু করে, ফলে সবার নজর তার দিকে ঘিরে যায়। গার্ডরা বস্কোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে সেখানে ড্যানি চলে আসে। ড্যানি নিজের পরিচয় দিয়ে বলে যে আমি ফোর হর্সম্যানের ড্যানি। এখন আমি হার্ড ডায়মন্ড দিয়ে আপনাদেরকে ম্যাজিক দেখাবো। কাঁচের বোল্টের ভেতরে থাকা ডায়মন্ডটা এখন আমার হাতে চলে আসবে। ড্যানির কথা শুনে ভেরোনিকা তাচ্ছিল্য করে এবং একটা হাসি দেয়। তখন ওই ড্যানির হাতের ইশারায় বোল্টের গ্লাসটা নামিয়ে ফেলে। এটা দেখে ভেরোনিকা দ্রুত ডায়মন্ডটা নিজের হাতে তুলে নেয়, কিন্তু এটা ফেক ডায়মন্ড ছিল। ভেরোনিকার হাত থেকে ফেক ডায়মন্ড ব্লাস্ট করে তখন ড্যানি আসল ডায়মন্ডটা হাতে তুলে বলে অরিজিনালটা এখন তার হাতে আছে। ভেরোনিকা তখন গার্ডদের দ্রুত ডায়মন্ডটা উদ্ধার করার জন্য নির্দেশ দেয়। গার্ডরা চারদিকে ছড়িয়ে পড়ে, আর তখন তাদেরকে ব্যাকআপ দিতে আসলে ফোর হর্সম্যান জ্যাক চলে আসে। তারা নিজেদের ম্যাজিক্যাল স্কিল ইউজ করে গার্ডদের সেরা বেড়ার অবস্থা করে দেয়। এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠে পালানোর সময় গার্ডরা তাদের তাড়া করে। তখন আবারও ফোর
ফোর হ্যাটসম্যানের আর এক সদস্য হেনলি চলে আসে এবং তাদেরকে ব্যাকআপ দেয়। হেনলি জানায় যে ওদের মতো তার কাছেও আই কমিউনিকেশন ইনভাইটেশন কার্ড এসেছিল, তো তারা এরপর ছাদে চলে যায়, কিন্তু সেখানেও গার্ডরা চলে আসে। তাই এবার গার্ডদের চোখ ফাঁকি দিয়ে চলে আসে ফোর হ্যাটসম্যানের লাস্ট সদস্য দা হিপনোটাইজ মাস্টার ম্যারিড ইলিউশন ক্রিয়েট করে একটা কাগজের হেলিকপ্টার বানিয়ে অরিজিনাল ভাবে দেখায়। এতে গার্ডদের সাময়িক ইলিউশন তৈরি হয়, তারা ভাবে ওরা আসলে হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাচ্ছে, তবে অ্যাকচুয়ালি তারা এই সুযোগে দড়ি বেয়ে বিল্ডিং থেকে পালিয়ে যায়। সেই সাথে তাদের চুরিটাও সফল হয়। কিন্তু ওরা চুরিটা করলো কিভাবে আসলে, এটা ভেবে ভেরোনিকা আর তার বডিগার্ডদের মাথা খারাপ হয়ে যায়, কারণ সম্পূর্ণ সময়ই তো ডায়মন্ডটা ভেরোনিকার হাতেই ছিল। আসলে তখন ফটোশুটের সময় জুন ভেরোনিকাকে যখন মেকআপ করাতে যাচ্ছিল, তখন ভেরোনিকার বডিগার্ড তাকে আটকাতে যায়। এই সময় ভল্টের পাশেই চার্লি দাঁড়িয়েছিল, আর গার্ডের মনোযোগ জুনের দিকে ঘুরে গেলে এক মুহূর্তের ভিতরে চার্লি ভল্টের কেসটা ঘুরিয়ে দেয়, কারণ এক্সিবিশনের কেসে পাশাপাশি কয়েকটা লেয়ার ছিল, এর মধ্যে একটা চার্লি ঘুরিয়ে দিয়েছিল। ফলে ভেরোনিকা শুট শেষে যেই কেসটাতে ডায়মন্ড রেখেছিল সেই কেসটা আর লক করা হয়নি, কারণ ওরা তো আর জানতো না যে ওরা ভুল কেসে ডায়মন্ড রেখেছে। তো আফটার দ্যাট এক্সিবিশন রুমে বস যখন ঝামেলা শুরু করে, তখন সবার নজর তার দিকে গিরে যায়। চার্লি তখন সেখানে ওয়েটারের ছদ্মবেশে দাঁড়িয়েছিল, আর সেই কেসে ডায়মন্ডটা রাখা আছে চার্লির কাছে। সে কেসটা রিমোট ছিল, তাই সবার মনোযোগ বস্কোর দিকে থাকায় চার্লি রিমোট প্রেস করে কেসটা তুলে ফেলে। তখন জুন ইজিলি ডায়মন্ডটা চুরি করে নেয়। এরপর সে মেজে গিয়ে গড়িয়ে চার্লির কাছে ডায়মন্ডটা পাস করে দেয়, আর এ সময় চার্লির পেছন দিয়ে ড্যানি যাচ্ছিল, তাই চার্লিও ড্যানির হাতে ডায়মন্ডটা পাস করে দেয়। আর এইভাবেই মূলত তারা দ্বিতীয় চেষ্টাতেই ডায়মন্ডটা চুরি করে নেয়। পুরো প্রসেসটা বুঝতে যদি কষ্ট হয় তাহলে আপনি এই মুভিটা দেখতে পারেন, আর মুভিতে দেখলে আপনার অসাধারণ লাগবে। যাই হোক, এদিকে সব ম্যাজিশিয়ানরা একটা বুটে করে পালিয়ে নিরাপদ দূরত্বে চলে আসে। টিমের ভিতরে নতুন তিনজন মানে চার্লি, বস্কো এবং জুনকে দেখে ম্যারিড জিজ্ঞেস করে এরা কারা, কোথায় থেকে এলো এরা। ড্যানি তখন পরিচয় করিয়ে দেয় যে অনেকদিন ধরে আমাদের ডিপ ফেস ইউজ করে আমাদের মতোই ম্যাজিক শো করে বেড়াচ্ছে। এটা শুনে হেনলি আতকে ওঠে, কারণ এদের উল্টাপাল্টা কাজের জন্য পুলিশ একবার হেনলি বাড়ি পর্যন্ত চলে গেছিল। তাকে আই কমিউনিটি থেকে তাদের সবাইকে কেন ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছিল এটা তারা বুঝতে পারছিল না। তারা চারজন এক সময় দুনিয়া খেপিয়ে বেরিয়েছে, কিন্তু এখন তাদের টিম ভেঙে গিয়েছে। চার্লিরা তখন জানতে চায় যে ওদের টিমটা ভেঙে গেলে কেন। মেরিট জানায় যে আই কমিউনিটি থেকে তাদেরকে একবার একটা কাজ দেওয়া হয়েছিল, একজন রাশিয়ান অস্ত্র ব্যবসায়ীকে এক্সপোজ করতে হবে। তো সেই কাজটা করতে গিয়ে তারা সামান্য ভুল করে ফেলেছিল, যার কারণে তাদের সহযোগী এফবিআই এজেন্ট ডেইল্যান্ডকে রাশিয়ানরা ধরে ফেলেছিল। এরপর থেকে ডেইল্যান্ড এখন পর্যন্ত রাশিয়ান কারাগারে অন্ধকার জগতে জীবন কাটাচ্ছে, আর সেই অপরাধ থেকে মূলত তাদের টিম ছন্নছাড়া হয়ে গিয়েছে। তারা মূলত মুভ অন করতে পারেনি, কিন্তু আবারও এই আই কমিউনিটি তাদের সবাইকে একসাথে ডেকেছে, তার মানে নিশ্চয়ই ওদের কোনো বড় প্ল্যান আছে। কথার ফাঁকে চার্লি তাদের ইনভাইটেশন কার্ডটা নোটিশ করে। সে সবার কার্ড এক জায়গায় করে দেখে কার্ডটাতে মিলিয়ে একটা ম্যাপ তৈরি হয়েছে, আর ম্যাপের লোকেশন হলো ফ্রান্সে, অর্থাৎ ওদের ফ্রান্সের ওই লোকেশনে যাওয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো তারা ম্যাপ অনুযায়ী লোকেশনে গিয়ে দেখে যে এটা একটা প্রাসাদ, তবে প্রাসাদের গেটটা একটু অদ্ভুত। তারা প্রথমেই বুঝতে পারছিল না যে কিভাবে দরজাটা খুলবে, তবে জুন যে কোনো ধরনের লক খুলতে পারত, তাই সে বোঝা যায় যে দরজার লক পাজল সলভ করে খুলতে হবে। সে ইজিলি পাজলটা ডিকোড করে দরজাটা খুলে ফেলে। বাড়ির ভেতরে অন্টিক সব ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে ভরা ছিল, এর মধ্যে অনেক ইনস্ট্রুমেন্ট তো তারা এর আগে কখনো দেখেই নাই। বাড়ির ভেতরে একটা বইয়ের আলমারিও ছিল। তাদের ধারণা এই আলমারিটার পেছনে সিক্রেট চেম্বার আছে। চার্লি তখন টেবিলে একটা শোপিস দেখতে পায়, যেটার উপরে লুডো ডাইস রাখা ছিল, আর পাশেই ছিল একটা বল রাখা। চার্লি ডাইসটা সরিয়ে বলটা রাখতেই আলমারির কয়েকটা বই বেরিয়ে আসে। চার্লি বইয়ের সংখ্যা ক্যালকুলেট করে একটা সংখ্যা পায়, যেটা একটা বইয়ের সাথে মিলে যায়। সে আলমারি থেকে সেই বইটা বের করতেই আলমারিতে থাকা সিক্রেট চেম্বারের দরজা খুলে যায়, আর ভেতরে গিয়ে দেখে যে আই কমিউনিটির প্রাক্তন লিডার ব্র্যাডলি। আর ব্র্যাডলি তাদের জন্য অপেক্ষা করছে। ব্র্যাডলিকে দেখতে পেয়ে তারা খুবই খুশি হয়। জ্যাক ভাবে যে ব্র্যাডলি তাদেরকে ইনভাইটেশন কার্ডগুলো পাঠিয়েছে, তবে ব্র্যাডলি জানায় যে সে কার্ডগুলো পাঠায়নি, বরং তাকেও একটা কার্ড পাঠিয়ে এখানে ডেকে আনা হয়েছে। কয়েক সপ্তাহ আগে তাকে একটা কার্ড পাঠিয়ে এই প্রাসাদের ব্যাপারে এবং প্রাসাদে কারা আসবে এই ব্যাপারে জানানো হয়েছিল। তবে 1903 সালের দিকে এই প্লেসটা মূলত ম্যাজিশিয়ানদের জন্য বানানো হয়েছিল, যারা নাজি বাহিনীকে বিভিন্নভাবে হেল্প করত। কিন্তু আই কমিউনিটি তাদের এখানে কেন ডাকলো বা তাদের কাছে এক্স্যাক্টলি কি চায় এটা কেউ জানে না। সে শুধু এতটুকুই জানায় যে আই কমিউনিটি তাদের কাছে যেটা চায় সেটা প্রাসাদের ভেতরে আছে, তাদেরকে
শুধুমাত্র সেটা খুঁজে বের করতে হবে। তো যাই হোক, এদিকে ভেরোনিকাকে দেখা যায় সাংবাদিকরা তাকে ধরে ডায়মন্ড চুরির ব্যাপারে প্রশ্ন করছিল। তো ভেরোনিকা সাক্ষাৎকারে বলে যে চোরদের খুব শীঘ্রই খুঁজে বের করা হবে এবং তাদেরকে এর চরম মূল্য দিতে হবে। এই বলে সে তড়ি ঘড়ি করে গাড়িতে উঠে যায়। তখনই আবার তার কাছে আননোন নাম্বার থেকে কল আসে। তো লোকটাকে প্রথমে ভেরোনিকা সব দোষ দিয়ে বলে যে সে নিশ্চয়ই ডায়মন্ডটা চুরি করেছে। তবে লোকটা বলে যে ডায়মন্ড চুরি করার হলে ভেরোনিকাকে অ্যালার্টই করতো না সে। তো লোকটা উল্টে থ্রেট দিয়ে বলে যে ভেরোনিকা যেন দ্রুত ডায়মন্ডটা উদ্ধার করে তার হাতে তুলে দেয়, না হলে ভেরোনিকার বিরুদ্ধে থাকা সকল প্রমাণ সে প্রকাশ করে দিবে। সে এক সপ্তাহের ভিতরে ভেরোনিকাকে ডায়মন্ড দিয়ে আবুধাবিতে চলে আসতে বলে, আর সেখানেই তারা মিট করবে। অন্যদিকে তখন ম্যাজিশিয়ানদের দেখা যায় ওরা আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে সেই প্রাসাদে খোঁজাখুঁজি করছিল। ড্যানি আর জ্যাক একটা রুমে গিয়ে দেখে যে রুমটা উল্টা হয়ে গেছে, তবে দেয়ালে একটা ফটো আছে, ফটোটাও ঘুরানোর সাথে সাথে রুমটা সোজা বা উল্টা হচ্ছিল। তো ম্যারিড একটা রুমে ঢুকে দেখে যে ওই রুমটা গোলক দাদার মতো। এখানে থাকা আয়নাগুলো ইলিউশন ক্রিয়েট করছে, তাই এখানে কেউ লুকালেই খুঁজে পাওয়া মুশকিল। আবার বস্কো এবং জুন একটা রুম পায় যেটা একদমই অসাধারণ, জাস্ট ম্যাজিক্যালি ইনস্ট্রুমেন্ট রাখা হয়েছে। তাই বলা চলে যে তারা কেউই গুরুত্বপূর্ণ কিছুই খুঁজে পায় না। তাই বিরক্তি কাটাতে তারা সবাই নিজেদের মধ্যে ম্যাজিকের প্রতিযোগিতা শুরু করে। এর মধ্যে চার্লি নোটিস করে যে সেখানে জাম্পার মিস কলিনের একটা ফটো রাখা আছে। জাম্পার মূলত লিজেন্ডারি একজন ম্যাজিশিয়ান ছিল। বিশ্বযুদ্ধের সময় সে ভেতরে হাত ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে কিছু কাগজ পেয়ে যায়। এই কাগজগুলো মূলত নাজি বাহিনীর আমলনামা। বিশ্বযুদ্ধের পর নাজি বাহিনী যখন পালিয়ে বেড়াচ্ছিল তখন ভেরোনিকার বাবা মিস্টার ভন্ডারবার্ট নাজিদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে পালাতে সহযোগিতা করত এবং শেল্টার দিয়ে হেল্প করত। এভাবে সে প্রচুর টাকা কামিয়ে নেয়, এখানেই সে ধনী হয়ে যায়। আর এই সব কাগজগুলো দেখার পর ব্রডলি বলে যে আই কমিউনিটি হয়তো তাদের এটাই করতে বলেছে, তারা যেন ভেরোনিকা এবং তার ফ্যামিলির মুখোশ খুলে দেয়। তাছাড়া বস্কো অনলাইনে পুরনো নিউজ বের করে দেখে যে 15 বছর আগে ভেরোনিকার মা সুসাইড করে মারা গিয়েছিল, আর সেই সুইসাইডের কারণ এখনো অজানা। তো এতক্ষণ তারা আলোচনা করছিল, তার মধ্যে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা কেউ কেউ উল্টা ঘরের দিকে পালিয়ে যায়, গোলক দাদার ঘরের মধ্যে ঢুকে। আবার কেউ কেউ ফিজিক্যালি ফাইট করে পুলিশের সাথে পালানোর চেষ্টা করে। ব্রেডলি পুলিশকে দুগা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে। এক পর্যায়ে জুন, ম্যারিড ও জ্যাক বাদে সবাই সিক্রেটলি টানেল দিয়ে বেরিয়ে আসার সুযোগ পায়। শুধু ওরা তিনজনেই পুলিশের হাতে ধরা পড়ে। এদিকে টানেলের ভিতরে এসে ব্র্যাডলির অবস্থা খারাপ হয়ে যায়। সবাই ব্রেডলিকে হেল্প করতে চাইলে সে বলে যে তার সময় শেষ হয়ে গেছে। এখানে আসার আগে সে বুঝতে পেরেছিল যে এটাই তার লাইফের লাস্ট ম্যাজিক, তাই সে সবাইকে এখান থেকে চলে যেতে বলে। ভেরোনিকার মুখোশ খুলে দিতে বলে। পরিস্থিতি বিবেচনায় অনেক কষ্ট পেলেও সবাই ব্রেডলিকে রেখেই বেরিয়ে যায়। এদিকে থানায় ধরে আনার পর ম্যারিডের সাথে ভেরোনিকার দেখা করে। ভেরোনিকা ম্যারিডের ম্যাজিক নিয়ে উল্টাপাল্টা অনেক কথাবার্তা বলে। ভেরোনিকা জানায় যে তার বাবারও ম্যাজিকের উপরে যোগ ছিল। সে একটা রুমাল দিয়ে প্রায়ই ম্যাজিক দেখাতো। সে চোখের পলকে সে রুমালটাকে গায়েব করে দিতে পারতো। তবে এসব ট্রিক্স ভেরোনিকার কাছে ফালতু লাগে। তো ম্যারিড ভেরোনিকার ফ্যামিলির হিস্ট্রি নিয়ে কথাবার্তা শুরু করে। তো ভেরোনিকার বাবার সাথে তাদের কাজের মহিলার অবৈধ সম্পর্ক ছিল। সেই জেদ ধরেই ভেরোনিকার মা সুসাইড করেছে। এর প্রায় সপ্তাহখানেক পরেই কাজের মহিলার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ফলে কাজের মহিলা এবং তার ছেলেও মারা যায়। ম্যারিড অভিযোগ করে যে এই হত্যাকাণ্ডটা হয়তো ভেরোনিকাই করিয়েছে। তবে সত্যি কথা সবাই হজম করার ক্ষমতা রাখে না। এই জন্যই ভেরোনিকা আর কথা না বেরিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং অফিসারদের সাথে কথাবার্তা শুরু করে। এদিকে ম্যারিডের টিমের বাকিরা সবাই তিনজনকে উদ্ধারের প্ল্যান করছিল, কিন্তু পুলিশ তাদের চেহারা দেখে ফেলেছে। তারা থানায় আসলেই ধরা পড়ে যাবে। এই জন্য তারা তাদের হর্সম্যান টিমের আর এক সদস্য লোলাকে পাঠিয়ে দেয়। লোলা জ্যাক, ম্যারিড এবং জুনকে উদ্ধার করতে বৃদ্ধা মহিলার কাস্টিউম পরে থানায় চলে আসে। সে ইচ্ছা করে অপরাধ করছে যাতে পুলিশ তাকে ধরে আনতে পারে। থানায় স্টাফ রুমে এসে প্রথমে জুনকে দেখতে পাওয়া যায়। এরপরে ভেতরে গিয়ে সে দুটো ছেলে আলাদাভাবে ম্যারিড এবং জ্যাককেও দেখতে পায়। তখন সে পুলিশ স্টাফদের সাথে আছার খেয়ে পড়ে যাওয়ার ভান করে এবং নিজের ফেক হাতটা এমন ভাবে ধরে দেখে মনে হয় যেন তার হাতটা ভেঙে গিয়েছে। এটা দেখে স্টাফ আতঙ্কে অফিসারদের ডাকতে শুরু করে। এই সুযোগে লোলা নাকের ভেতরের দিকে লুকিয়ে রাখা একটা পিন বের করে জ্যাকের সেলের লক খুলে ফেলে। এরপর ভেতরে ঢুকে সে জ্যাকের হাতে হ্যান্ড কাফও খুলে দেয়। তারপর তারা ম্যারিডকে মুক্ত করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত শুধুমাত্র 3 জন পালিয়ে আসতে পারে। আর বাকিদের পালানোর জন্য ব্যাকআপ দিয়ে গিয়ে ম্যারিড আবারও পুলিশের হাতে ধরা পড়ে যায়। তবে তাদের নেক্সট প্ল্যানের জন্য ম্যারিডকে তেমন প্রয়োজন নেই। তাছাড়া তাদের ভরসা আছে ম্যারিড পুলিশকে ধোঁকা দিয়ে বেরিয়ে আসতে পারবে। তাই তারা নেক্সট প্ল্যান জেনারেট করতে কাজে লেগে পড়ে। ভেরোনিকার নেক্সট শিডিউল হলো
আবুধাবিতে। সে কারের সাথে কথা বলছে। আবুধাবিতে সে কার রেসের ময়দানে যাবে, কারণ তার কোম্পানির একটা কার রেসিং টিমও রয়েছে, আর সেই টিমকে রিপ্রেজেন্ট করার জন্যই বেরেনিকা সেখানে থাকবে। তাই তারা এবার আবুধাবিতে যাওয়ার প্রস্তুতি নেয়। আবুধাবিতে গিয়ে তারা অ্যানাউন্সমেন্ট করে যে ফোর হর্সম্যান প্রায় 10 বছর পরে আবার স্টেজ শো করবে। তাদের সাথে যেহেতু মেরিট ছিল না, তাই ড্যানি, জ্যাক, হেনলি এবং লুনা এই 4 জন মিলে পারফর্ম করবে। পাশাপাশি ড্যানি ঘোষণা করে দেয় যে আজকে রাতের শো এর পরে তারা হার্ড ডায়মন্ডটা আসলে মালিকদের হাতে তুলে দিবে। ড্যানির ঘোষণা শুনে বেরেনিকা তাদেরকে ফোন করে এবং প্রপোজাল দেয় তারা বেরেনিকাকে ডায়মন্ডটা ফিরিয়ে দেবে, বিনিময়ে বেরেনিকা মেরিটকে তাদের কাছে ফিরিয়ে দিবে। তো মেরিটকে উদ্ধার করতে তারা বেরেনিকার কথা মেনে নেয়। এরপর রাতে বেরেনিকা কার রেসিং ময়দানে এসে প্রথমে তার টিমের মোটরসাইকেল কাটার সাথে সাথে সে পরিচয় করে দেয়। ততক্ষণে হর্সম্যানরাও সেখানে চলে এসেছিল। তারা বেরেনিকাকে আসল ডায়মন্ডটা দিয়ে দেয়। বেরেনিকা এক্সপার্টকে দিয়ে সেটা চেক করিয়ে নেয়। এটা আসল ডায়মন্ড হওয়ায় বেরেনিকা মেরিটকে এনে তার সঙ্গীদের কাছে ফিরিয়ে দেয়। এর মধ্যে চার্লি এবং বস্কো রিপোর্টার যে গার্ডদের ফাঁকি দিয়ে রেসিং কারের কাছে চলে আসে। বস্কো দ্রুত রেসিং পুট করে রেডি হয়ে আচমকা গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হর্সম্যানদের দেখে বেরেনিকা আবারও খেপে যায়। হর্সম্যানরা এখানে আগে থেকে নিজেদের পালানোর ট্রিক্স করে রেখেছিল। তারা 5 জন যে জায়গায় দাঁড়িয়েছিল সেই মেঝেটা ভেঙে তারা নিচে চলে যায়। এখান থেকে তাদের বাহিরে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় তারা একটা কাচের বলটা আটকা পড়েছে। তাদের ট্রিক্স বদলে গেল কিভাবে, এটা ভেবেই তারা বিস্মিত হয়ে যায়। এ সময় বেরেনিকা তাদের সামনে এসে বলে যে সে জানতো হর্সম্যানরা এরকমই প্ল্যান করে রেখেছে, তাই সে প্ল্যানটা নিজের মতো বদলে দিয়ে হর্সম্যানদের ফাঁদে ফেলেছে। বেরেনিকা ইশারা করতে উপর থেকে বল্টের ভিতরে বালু পড়তে শুরু করে। এক সময় বালুতে পুরো বল্ট ভরে গেলেও ওরা 5 জনই মারা যাবে। ওদের মরতে রেখে বেরেনিকা ডায়মন্ড নিয়ে বেরিয়ে যায়। এরপরে নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। গাড়িতে করে যাওয়ার সময় বেরেনিকার কাছে আবারও সেই আননোন নাম্বার থেকে ফোন আসে এবং তাকে হার্ড ডায়মন্ডটা রাখার বল্টে আসতে বলে। সেখানে গিয়ে বেরেনিকা লোকটার হাতে ডায়মন্ডটা তুলে দেবে, আর লোকটার কাছ থাকা বেরেনিকার খুনের প্রমাণগুলো সে বেরেনিকাকে দিয়ে দিবে। তো বেরেনিকাও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে বস্কো বেশিক্ষণ গাড়ি নিয়ে পালাতে পারে না। এক পর্যায়ে এসে পুলিশ এবং বেরেনিকার গার্ডদের হাতে ধরা পড়ে। তবে এরাও বস্কোকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। বস্কোকে জিপে করে নিয়ে যাওয়ার সময় সে নিজের ম্যাজিক্যাল ট্রিক্স খাটিয়ে হাতের হ্যান্ডকাপ খুলে ফেলে। এরপরে একাই ওদের সাথে ফাইট করে ওদেরকে আটকে রেখে নিজেকে মুক্ত করিয়ে নেয়। অন্যদিকে হর্সম্যানরাও বল থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা খেয়াল করে যে উপর দিয়ে পানির পাইপ গেছে, তাই জ্যাক নিজের বেল্ট ছুঁড়ে মেরে ট্রিক্স খাটিয়ে পানির পাইপ ভেঙে ফেলে। এতে তাদের বল্ট পানিতে ভরে উঠতে শুরু করে। হেনলির হাতে একটা ডায়মন্ডের আংটি ছিল। ডায়মন্ড দিয়ে তো কাঁচ কাটা যায়, এজন্য হেনলি পানির নিচে ডুব দিয়ে কাঁচের মধ্যে বারবার ক্র্যাক তৈরি করে। এভাবে এক পর্যায়ে তারা কাঁচের দেয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। এদিকে বেরেনিকা কিছুক্ষণ পরে ডায়মন্ড রাখার বল্টের কাছে পৌঁছে যায়। ভেতরে ঢুকার আগে সে বল্টের সামনে পাহারাদার গার্ডদের গানটা নিয়ে নেয়। ভেতরে ঢুকে সে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। বেরেনিকা বুঝতে পারে যে এটাই তো সেই ব্যক্তি যে তাকে আননোন নাম্বার থেকে ফোন করে। বেরেনিকা তার কাছে এভিডেন্স চাইতে সে আড়াল থেকে বেরিয়ে বেরেনিকার সামনে আসে এবং বলে যে আমি নিজেই প্রমাণ। বেরেনিকা বিস্মিত হয়ে দেখে যে এটা তো চার্লি। চার্লি একটা রুমালের ম্যাজিক দেখিয়ে বেরেনিকাকে বিশ্বাস করায় যে সে বেরেনিকার বাবার আর একটা ছেলে, মানে বেরেনিকার সৎ ভাই। বেরেনিকা চার্লি এবং তার মাকে 15 বছর আগে গাড়ি ব্রেক ফেল করিয়ে হত্যার চেষ্টা করেছিল। সে এতদিন জানতো যে চার্লি মারা গেছে, তবে সেই দুর্ঘটনায় চার্লি বেঁচে যায়। বেরেনিকা এখানে চার্লির সাথে কোনো রকম ঝামেলা না করে তার হাতে ডায়মন্ডটা তুলে দেয়। চার্লি ডায়মন্ডটা নিয়েই চলে যাচ্ছিল, তখনই আচমকা বেরেনিকা তাকে গুলি চালিয়ে দেয়। চার্লি গুলি খেয়ে মেঝেতে পড়ে যায়। বেরেনিকা ডায়মন্ডটা নিতে গিয়ে দেখে চার্লি আবার উঠে বসেছে, অর্থাৎ বুলেটে তার কিছুই হয়নি। তখন বেরেনিকা আরো কয়েকটা গুলি চালায়, কিন্তু একটা গুলিও চার্লির গায়ে লাগে না। বেরেনিকা এবার বিস্মিত হয়ে পড়ে, তবে তাকে আরো অবাক করে দিয়ে একটা পর্দা উঠে যায় এবং সে নিজেকে একটা স্টেজ শুতে আবিষ্কার করে। আসলে সে তো ছিল একটা ভল্টের ভিতরে। তাহলে এই স্টেজ শো এর মাঝে সে কিভাবে আসলো? আসলে বেরেনিকা যখন হর্সম্যানদের বন্দি করে ডায়মন্ডটা নিয়ে গাড়িতে উঠে, আর তখন গাড়িটা যে ড্রাইভ করছিল সেটা চার্লি ছিল। বেরেনিকা অতি উত্তেজনায় সেটা খেয়ালই করেনি। এরপরে সুযোগ বুঝে চার্লি গাড়িটা একটা কন্টেনারের ভিতরে ঢুকিয়ে দেয়, আর ভেতরে এমন ইলিউশন ক্রিয়েট
ক্রিয়েট করে যাতে দেখে মনে হয় যে এটা হার্ড ডায়মন্ডের বোল্ট। তারপরে গাড়িটা একটা স্টেজে নিয়ে আসা হয় যাতে সবার সামনে ভেরোনিকার আসল রূপটা দেখানো যায়। তো এই শোর হোস্ট ছিল চার্লি। চার্লি তার দুই বন্ধু বস্কো এবং জুনকে অডিয়েন্সের সামনে পরিচয় করিয়ে দেয়। এছাড়া সে বার্ষিক প্রতিযোগিতার জন্য হারসানদেরকেও স্টেজে ডেকে এনে ধন্যবাদ জানায়। তারপরে সে সবার সামনে এক্সপোজ করে মিস্টার ভ্যান্ডারবার্গের দুজন সন্তান ছিল, একজন হলো ভেরোনিকা আর একজন হলো চার্লি। চার্লি ছোট থাকতে ভেরোনিকা তাকে হত্যার চেষ্টা করেছিল যাতে সে একাই সব সম্পত্তি ভোগ করতে পারে। তবে সৌভাগ্যবশত চার্লি বেঁচে যায় এবং ভেরোনিকার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। আর হর্সম্যানদের কাছে আই কমিউনিটির নামে ইনভাইটেশন কার্ডটা চার্লি পাঠিয়েছিল, কারণ তার একার পক্ষে ভেরোনিকাকে শাস্তি দেওয়া সম্ভব ছিল না। আর সেই ফ্রান্সের প্রাসাদের কিছুটা চার্লি সেট আপ করেছিল যাতে সে ভেরোনিকাকে ফাঁসাতে পারে। তো ভেরোনিকার সব কুকীর্তি ফাঁস করে দেওয়ার পর খুনের দায়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আর চার্লি হার্ড ডায়মন্ডের মালিক হয়ে যায়। তবে সে ঘোষণা দিয়ে বলে যে এই ডায়মন্ডের মালিক সে হতে চায় না, এগুলোর আসল মালিক আফ্রিকানরা। তারা অনেক কষ্ট করে এসব ডায়মন্ড উত্তোলন করে, তাই চার্লি ডায়মন্ডটা বিক্রি করে সমস্ত টাকা আফ্রিকান ডায়মন্ড খনির শ্রমিকদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘোষণা করে। চার্লির এই মহানুভবতা দেখে অডিয়েন্সের সবাই উল্লাস করে ওঠে। যাই হোক, এরপরে কয়েকদিন কেটে যায়। চার্লি, বস্কো এবং জুন হর্সম্যানদের সাথে পার্টি করছিল, কারণ সবকিছু ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়েছে। এ সময় বাড়িতে একটা পার্সেল আসে। তারা পার্সেল খুলে একটা স্পেশাল বক্স পায়, যেটা খুলতে হলে পাজল সলভ করা লাগবে। জ্যাক পাজল সলভ করে বক্সটা অন করতেই ডেইলানের একটা 3D ভিজুয়াল দেখা যায়। ডেইলান তাদের কাছে শুভকামনা জানিয়ে একটা মেসেজ পাঠিয়েছে। এটা দেখে তারা বেশ অবাক হয়, কারণ তারা তো জানতো যে ডেইলান রাশিয়ান কারাগারে বন্দী আছে। তবে অ্যাকচুয়ালি ডেইলান অনেক আগেই কারাগার থেকে বেরিয়ে এসেছে, সে একটা মিশনে ছিল, তাই সবাইকে মিথ্যা বলেছিল। ডেইলান মূলত চার্লি, বস্কো এবং জুনকেও আই কমিউনিটিতে ওয়েলকাম জানায়। পাশাপাশি বলে তাদের কাজ এখানেই শেষ হচ্ছে না, বরং তাদের জন্য আর বড় কাজ সামনে অপেক্ষা করছে। তার মানে বোঝাই যাচ্ছে যে সামনে এই মুভির আর একটা পার্ট আসবে, আর সেটা নিশ্চয়ই আরো বেশি ম্যাজিক এবং থ্রিলিং এ ভরপুর হবে। তো বন্ধুরা, এই মুভিটাই যদি আমি আপনাদের ভালো সাড়া পাই তাহলে অবশ্যই পরবর্তী মুভিও আপনাদের সাথে শেয়ার করব। তা আজকের এই অসাধারণ মুভি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।